Bismillahirrahmanirrahim. My dear students, audience, and viewers, I am Mohammad Shahidul Islam, Assistant Professor and Head of the Department of Sociology, Government Azul Haq College, Bogra. Dear students, we are passing now in a critical situation for COVID-19. You know that thousands of people are affected by coronavirus or COVID-19, and thousands of people died from corona diseases, corona disease. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোটা বিশ্বব্যাপী করোনা একটি মহামারী আকার ধারণ করেছে। এটি গোটা বিশ্ববাসীর জন্য একটি দুর্যোগ। এই দুর্যোগের মধ্য থেকেও আমরা তোমাদের জন্য শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তার আগে দুটি কথা বলি নেই, সেটা হলো, যেহেতু গোটা বিশ্ব এই করোনার মহামারীতে আক্রান্ত, যারা ইতিপূর্বে এই করোনায় মৃত্যুবরণ করেছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এফেক্টেড হয়েছেন, যারা করোনায় আক্রান্ত হয়েছেন, আমরা তাদের জন্য দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, যাতে সৃষ্টিকর্তা এই দুর্যোগ থেকে আমাদের সকলকেই রক্ষা করেন। এবং সেই ক্ষেত্রে আমাদেরকেও সতর্ক হতে হবে, আমাদেরকেও সরকার প্রদত্ত যে সমস্ত নীতিমালা রয়েছে, বিধিবিধান রয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক যে সমস্ত গাইডলাইন গুলো দেওয়া হয়েছে, অবশ্যই আমাদের সেগুলো মেনে চলতে হবে। নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, পরিবারকে সুরক্ষিত রাখতে হবে, দেশ মাতৃকাকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই জানো গতকাল পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে বিশ্বের 215টি মতো দেশ এবং অঞ্চল করোনার মহামারীতে আক্রান্ত, এবং যাতে প্রায় 1,11,000-এর অধিক মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে এবং প্রায় 5.5 লক্ষ মানুষ ইতিমধ্যে এই করোনার মহামারীতে মৃত্যুবরণ করেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আসলেই মর্মান্তিক, বেদনাদায়ক। সবাই এই কারণে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের বাংলাদেশ সরকারও কিন্তু বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছেন, যাতে আমরা করোনা মহামারী থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। বিভিন্ন গাইডলাইন্স দিয়েছেন আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। এই গাইডলাইন্স গুলো মেনে চলে আমাদের সুন্দরভাবে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা পড়ালেখায় ফিরে যাই। আমাদের ডিজিটাল হোম ক্লাসরুমে আজকে তোমাদের যে ক্লাস নেব তা অনার্স দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স ফাইনাল ইয়ার উভয়ের জন্যই প্রযোজ্য হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অনার্স থার্ড ইয়ারের অপরাধ এবং সমাজ এবং মাস্টার্সের সংশোধন এবং সংশোধনমূলক সেবা থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় অপরাধের ধরন, প্রকরণ বা প্রকারভেদ এবং অপরাধের বিচার ব্যবস্থার বিবর্তন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আলোচনা শুরু করা যাক। অপরাধের ধরন, টাইপস অফ ক্রাইম। অপরাধ বিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অপরাধের
বিভিন্ন ধরনের কথা বলেছেন। আমরা সেগুলো আগে উল্লেখ করব। প্রথমত, মাত্রাভেদে অপরাধ 3 প্রকার। ব্রিটিশ আইন অনুযায়ী মাত্রাভেদে 3 প্রকার অপরাধের কথা বলা হয়েছে। একটা হলো লঘু অপরাধ, গুরুতর অপরাধ এবং রাষ্ট্রদ্রোহী অপরাধ। শিক্ষার্থীবৃন্দ, এরপরে কারণ ভেদে অপরাধের কথা বলা হয়েছে। কারণ ভেদে অপরাধ 5 প্রকার: অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, যৌন অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ এবং মনস্তাত্ত্বিক অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হাতে কলম থাকলে লিখে রাখতে পারো অথবা মনোযোগ দিয়ে শোনো। এরপরে প্রকৃতি ভেদে অপরাধের যে প্রকৃতি, সেই প্রকৃতি ভেদে সমাজবিজ্ঞানী হাউকেল অপরাধকে 4 ভাগে ভাগ করেছেন: গতানুগতিক অপরাধ, সংগঠিত অপরাধ, রাজনৈতিক অপরাধ এবং ভদ্রবেশী অপরাধ বা হোয়াইট কালার ক্রাইম। এরপরে সম্পৃক্ততার ভিত্তিতে সমাজবিজ্ঞানীরা অপরাধকে 3 ভাগে ভাগ করেছে। সেটা হলো ব্যক্তি সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ এবং জনস্বার্থ বিরোধী অপরাধ। শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন জন বিভিন্নভাবেই অপরাধকে ভাগ করেছেন। অপরাধ আমাদের সমাজের জন্য একটি খারাপ একটি বিষয় এবং এই অপরাধের কারণে আমাদের সমাজ ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ে, সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সমাজে নিরাপত্তাহীনতার সৃষ্টি হয় এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র জীবনেও কিন্তু এর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই অপরাধের যে প্রকরণগুলো বললাম তার কয়েকটি সংক্ষেপে বর্ণনা করব। প্রথমে বলবো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। ব্যক্তি বিশেষ বা ব্যক্তি সমষ্টির বিরুদ্ধে সরাসরি যে অপরাধ সংঘটিত হয় সেগুলো বলা হয় ব্যক্তির বিরুদ্ধে অপরাধ বা ক্রাইম এগেইনস্ট পারসন। এই অপরাধের কারণে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে সাধারণ দৃষ্টির অন্তরালে, বিশেষ করে অন্ধকারে এই ধরনের অপরাধ বেশি সংঘটিত হয়। রাতের বেলা এই ধরনের অপরাধ বেশি সংঘটিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমরা বলছি রাতের বেলায় বেশি সংঘটিত হয়, তারপরেও বর্তমান শিল্পায়ন এবং শহরায়নের ফলে এটি কিন্তু দিনের বেলাতেও সংঘটিত হয়ে থাকে। এফবিআই রিপোর্ট মতে ব্যক্তির বিরুদ্ধে যত অপরাধ সংঘটিত হয় তার মধ্যে 10% হত্যা অপরাধ এবং ধর্ষণ সংক্রান্ত। আমেরিকার জনসমষ্টিতে এই ব্যক্তির বিরুদ্ধে অপরাধ বেশি সংঘটিত হয়। আমাদের দেশেও কিন্তু ব্যক্তির বিরুদ্ধে অনেক অপরাধ সংঘটিত হয়। আমাদের দেশে প্রতিনিয়তই আমরা পত্রিকায় চোখ বুলালে দেখতে পাই হত্যাকাণ্ডের ঘটনা, ধর্ষণের ঘটনা, এসিড নিক্ষেপের ঘটনা, ছিনতাই, রাহাজানি, চুরি, ডাকাতি এবং নারী নির্যাতনের ঘটনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ। এরপরে আরেকটি অপরাধের কথা বলবো, সম্পত্তি কেন্দ্রিক অপরাধ, ক্রাইম এগেইনস্ট প্রপার্টি। সাধারণত যে সমস্ত অপরাধ সম্পদ বা সম্পত্তির সাথে জড়িত বা সম্পৃক্ত সেগুলোই কিন্তু সম্পদ কেন্দ্রিক অপরাধ। এই অপরাধ ঘটে মূলত অর্থকে কেন্দ্র করে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সম্পত্তি কেন্দ্রিক অপরাধ বেশি সংঘটিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোটা বিশ্বেই কিন্তু সম্পত্তি কেন্দ্রিক অপরাধ রয়েছে, অর্থ কেন্দ্রিক অপরাধ রয়েছে। তোমরা দেখে থাকবে জমি জমা নিয়ে অনেক অপরাধ সংঘটিত হয়, ব্যাংকের টাকা নিয়ে অনেক অপরাধ সংঘটিত হয়, লেনদেন নিয়ে অনেক অপরাধ সংঘটিত হয়।
এগুলো সবই কিন্তু সম্পত্তি কেন্দ্রিক অপরাধ। এরপরে আমি বলবো নৈতিকতার বিরুদ্ধে অপরাধ। যেসব অপরাধ ব্যক্তি বা সমষ্টির নৈতিকতার কে ধ্বংস করে সেগুলোই হলো নৈতিকতা বিরোধী অপরাধ। এ ধরনের অপরাধ হচ্ছে অপরাধ আইনের সবচেয়ে বিতর্কিত বিষয়। সাধারণত জুয়া খেলা, অশ্লীলতা, পতিতাবৃত্তি, মাদকাসক্তি এবং এর সাথে জড়িত এই ধরনের যে সমস্ত বিষয় রয়েছে আমাদের মূল্যবোধ পরিপন্থী, নৈতিকতা পরিপন্থী, সেগুলোই কিন্তু নৈতিকতা বিরোধী অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা পেশাদার অপরাধের কথা বলবো বা প্রফেশনাল ক্রাইম। মানুষ যখন কোনো অপরাধমূলক কাজকে তার জীবনের একমাত্র অবলম্বন বা পেশা হিসেবে বেছে নেয় তখন তাকে পেশাগত অপরাধ বলা হয়ে থাকে। সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড তার প্রফেশনাল থেফট গ্রন্থে পেশাগত অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং সেখানে তিনি অপরাধ এবং অন্যান্য অপরাধীর মধ্যে বেশ কিছু পার্থক্য কিন্তু বর্ণনা করেছেন। তার ভাষ্য মতে কোনো কোনো অপরাধী ব্যক্তি এটাকে পেশা হিসেবে গ্রহণ করে এবং সংগঠিতভাবে এবং অসংগঠিত উভয়ভাবেই কিন্তু অপরাধ করে থাকে। এই ধরনের অপরাধীরা সাধারণত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে অপরাধ করে এবং তাদের কিন্তু দক্ষতা রয়েছে, সেই দক্ষতা এবং কৌশল তারা আয়ত্ত করে অপরাধ সংগঠনের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই দেখবে সিদেল চোর আছে। এই সিদেল চোরেরা এত সূক্ষ্ম ভাবে ঘর বাড়ি কেটে, জানালা কেটে, দরজা কেটে অথবা দেয়াল কেটে ঘরের ভিতর ঢোকে, যেগুলো কিন্তু একেবারেই তাদেরকে কৌশল অবলম্বন করতে হয়, টের পাওয়া যায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা বলবো সুসংগঠিত অপরাধ বা অর্গানাইজড ক্রাইম। কোন সুপ্রতিষ্ঠিত শক্তিশালী সংগঠনের উদ্যোগে এবং উদ্যোগে যে সমস্ত অপরাধ সংগঠিত হয় সেগুলোকে আমরা সুসংগঠিত অপরাধ বলি। কেউ একে গ্যাং ভিত্তিক অপরাধও বলে থাকে, অর্থাৎ গ্যাং ভিত্তিক যে অপরাধ সংগঠিত হয় তাকে কেউ অর্গানাইজড ক্রাইম বা সুসংগঠিত অপরাধ বলে থাকে। পাচার, সেটা বিভিন্ন ধরনের পাচার হতে পারে, নারী পাচার, শিশু পাচার, স্বর্ণ পাচার, অর্থ পাচার। এই যে পাচার গুলো হয়ে থাকে এটা কিন্তু অত্যন্ত সুসংগঠিত ভাবে হয়ে থাকে। চোরাচালান, মাদক চোরাচালান, এরকম আরো অনেক চোরাচালান আছে। সেই চোরাচালান গুলো কিন্তু একজন মানুষ করে না, একটি চোরাচালানের সাথে বহু মানুষ জড়িত থাকে এবং সুসংগঠিত উপায়ে তারা এই কাজগুলো করে থাকে। এটা অত্যন্ত কিন্তু ভয়াবহ। মাদক পাচার, দেখো সেই পাকিস্তান থেকে আফগানিস্তান হয়ে অনেক সময় বাংলাদেশে কোন কোন পথে মাদক চলে আসছে, এটা কিন্তু খুব কঠিন একটা বেড়াজাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কঠিন একটা নেটওয়ার্ক। এই যে নেটওয়ার্কটা বিস্তার করতে কিন্তু একটা সুসংগঠিত পন্থা অবলম্বন করে অপরাধীরা। তেমনি মানব পাচারের ক্ষেত্রে ধরো বাংলাদেশ থেকে মানব পাচার হচ্ছে মধ্যপ্রাচ্যে, বাংলাদেশ থেকে মানব পাচার হচ্ছে আরো অন্য অন্য দেশে। এটা একজন ব্যক্তির পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয় যে অন্য একটি দেশে মানব পাচার করবে, সে একাই পারবে। এটা কিন্তু একটা সুসংগঠিত দল আছে, সুসংগঠিত গোষ্ঠী আছে, সুসংগঠিত সংগঠন আছে। এর মাধ্যমে কিন্তু হয়তো বাংলাদেশ থেকে এক জায়গায় যাচ্ছে, সেখান থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেখানে আবার লোকজন আছে, এইভাবে কিন্তু স্তরে স্তরে কিন্তু লোকজন ছেদ থাকে, অর্থাৎ সংগঠিত ভাবে কিন্তু এই অপরাধগুলো ঘটে থাকে, অর্থাৎ সংগঠিত উপায়ে কিন্তু এই অপরাধ, গ্যাং ভিত্তিক এই অপরাধগুলো ঘটে থাকে। এটা অত্যন্ত মারাত্মক এবং এই কবলে পড়ে হাজার হাজার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কয়েকদিন আগেও দেখেছো বাংলাদেশ থেকে বাইরে চোরাচালান পথে গিয়ে অন্য দেশে পাড়ি দিতে অনেকে কিন্তু সাগরে মারা গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অনেককে আবার ফেরত পাঠানো হয় সাগরের মধ্যে দীর্ঘদিন যাবৎ তারা ভাসতে থাকে এবং একটা পর্যায়ে অনেকের কিন্তু মৃত্যু ঘটে বা খালি হাতে অনেকের ফিরে আসতে হয়। এরপর আমি বলবো ভদ্রবেশী অপরাধ। সাদারল্যান্ড বলেন ভদ্রবেশী অপরাধ সম্পর্কে বলেন, white collar crime is a violation at criminal law by the person of upper social economic class in the course of his occupational activities. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ভদ্রবেশী অপরাধ, ভদ্রবেশী অপরাধটা কারা করে থাকে? ভদ্রবেশী অপরাধটা বেশিরভাগই ভদ্রবেশী ছদ্মাবরণে যারা থাকে তাদের মাধ্যমে বেশি সংঘটিত হয়। দেখবে স্যুট কোট টাই পরে বসা শিক্ষিত ভদ্র শ্রেণীর মানুষ, হ্যাঁ, অশিক্ষিত হতে পারে সেটা কম, শিক্ষিত ভদ্র শ্রেণীর মানুষদের মধ্যেই কিন্তু এই ভদ্রবেশী অপরাধ প্রবণতাটা বেশি লক্ষ্য করা। যেমন ধরো বিজ্ঞাপনের মাধ্যমে মিথ্যা প্রচার করা, ট্রেডমার্ক জালিয়াতি করা, জাল টাকা বের করা, ঘুষ খাওয়া, সুদ নেওয়া, মিথ্যা আয়কর বিবৃতি প্রদান করা, ক্রেডিট কার্ড জালিয়াতি করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম আরো অনেক কিন্তু অপরাধ আছে যেগুলো ভদ্রবেশী অপরাধ। এরপর আমি বলবো রাজনৈতিক অপরাধ। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যে সমস্ত অপরাধ সংগঠিত হয় সেগুলোকে আমরা রাজনৈতিক অপরাধ বলে থাকি। এরা বিশ্বের অনেক দেশেই কিন্তু রাজনৈতিক অপরাধ সংগঠিত হয়। সাধারণত বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করা, তাদের অফিস ভাঙচুর করা, তাদের মিটিং মিছিলে হামলা করা, তাদের মিটিং মিছিল করতে না দেওয়া বা করতে বাধা দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, এগুলো কিন্তু অনেক দেশেই ঘটে থাকে রাজনৈতিক কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসছি যৌথ অপরাধের কথা। কর্পোরেট ক্রাইম যাকে বলা হয়, যৌথ মালিকানা বিষয়ক কাজকর্মে অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্যক্তি বিশেষ বা কতিপয় ব্যক্তি যে অপরাধ করে তা হলো কর্পোরেট অপরাধ। যেমন শেয়ার বাজারে যে অপরাধ সংগঠিত হয় এগুলো হলো কর্পোরেট অপরাধ। এরপর আমরা কিসের অপরাধের কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণভাবে আমরা দেখতে পাই যে অপরাধ করে সাধারণত বড় মানুষ, অর্থাৎ বয়স্ক মানুষ, আর কিশোর অপরাধের সাথে যুক্ত একটা নির্দিষ্ট বয়স বা নির্দিষ্ট বয়স শ্রেণীর ছেলেমেয়েরা। আমাদের দেশে যে অপরাধ সংগঠিত হয় তার 10 ভাগ সংগঠিত হয় কিশোর অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধের আরো অনেক প্রকরণ আছে। যাই হোক, এই যে অপরাধের কথা আমরা বললাম সবগুলোই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, আমাদের ব্যক্তির জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, ইভেন আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এর একটা ক্ষতিকর প্রভাব রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা সবাই অপরাধ মুক্ত থাকি। আমরা প্রত্যেকে অপরাধের সাথে কিন্তু অপরাধ মোকাবেলায় কাজ করি। নিজেরা যদি কখনো আমরা দেখি যে কোথাও অপরাধ সংঘটিত হচ্ছে, সাথে সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক ক্ষেত্রে দেখবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে থাকে ধর্মীয় ছদ্মাবরণে। এই সন্ত্রাসী কর্মকাণ্ড কিন্তু একটা বড় অপরাধ। আমরা যখনই জানতে পারবো, বুঝতে পারবো যে এইখানে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে, অবশ্যই আমাদের কি উচিত হবে? আমাদের উচিত হবে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এর কারণ যে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘটায় তারা কিন্তু সহজে অন্য মানুষকে কবজা করার জন্য, অন্য মানুষকে ব্রেনওয়াশ করার জন্য তারা কিন্তু ট্রেনিং পাবে। সুতরাং আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যাতে এই ধর্মীয় ছদ্মাবরণে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড না ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অপরাধের প্রকরণগুলো বললাম, এবার আমরা ফিরে যাব অপরাধের বিচার ব্যবস্থার বিবর্তন সম্পর্কে।
আমি বলতে চাই, এই যে অপরাধ সংগঠিত হচ্ছে, এটা অতীতকালে অপরাধ ছিল, ভবিষ্যতেও অপরাধ থাকবে, বর্তমানে অপরাধ আছে। আমরা প্রাচীনকালে অপরাধের কথা জানি, মধ্যযুগের অপরাধের কথাও জানি, এবং অত্যাধুনিক কালের অপরাধের কথাও আমরা জানছি। তো এই যে প্রাচীন কাল থেকে শুরু করে আজ পর্যন্ত অপরাধের ধরনের মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। তারপরে অতীতে অপরাধ ছিল, ব্যক্তি বিরুদ্ধে অপরাধ ছিল, সম্পত্তি কেন্দ্রিক অপরাধ ছিল, রাজনৈতিক অপরাধ ছিল, সব দিক থেকে অপরাধ কিন্তু অতীতেও আমরা লক্ষ্য করেছি। যার প্রেক্ষিতে অতীত কাল থেকেই কিন্তু অপরাধ মোকাবেলার ক্ষেত্রে বিচার ব্যবস্থার প্রবর্তন হয়েছে। খ্রিস্ট জন্মের বহু পূর্বে আমরা লক্ষ্য করেছি আমেরিকায় কিন্তু মানে অপরাধের জন্য মৃত্যুদণ্ডের প্রচলন ছিল, এবং অতীতকালের যে অপরাধের বিচার ব্যবস্থা ছিল সেটা ছিল অত্যন্ত ভয়ানক, অত্যন্ত কঠোর। আই ফর আই, আই ফর অ্যান আই, অর্থাৎ চোখের বদলা চোখ নীতি ছিল। অর্থাৎ মানুষ যে ধরনের অপরাধ ঘটাতো তার পরিবর্তে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে শাস্তির ব্যবস্থা ছিল। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ কেউ যদি কারোর চোখ উপড়ে ফেলে, তাকেও বিচার ব্যবস্থার মাধ্যমে তারও চোখ উপড়ে ফেলা হতো। কেউ যদি কারোর হাত নষ্ট করত, তারও হাত নষ্ট করে দেওয়া হতো। এটি ছিল তখন অপরাধের বিচার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন ফিরে যাব যে তাহলে এই বিচার ব্যবস্থার বিবর্তন সম্পর্কে। হেনরি এলিং এবং ডিফোডি সিমোসেন তাদের কারেকশন ইন আমেরিকা নামক গ্রন্থে শাস্তি হতে সংশোধনের ইতিহাসকে 4 ভাগে ভাগ করেছে। প্রাচীন ইতিহাস, যেটা খ্রিস্টপূর্ব 2000 থেকে 1700 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের যে বিচার ব্যবস্থা, সেটা ছিল প্রাচীন ইতিহাস। পরিবর্তনের শতাব্দী, এটা হলো 1700 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ। কারাযুগ, এটা 1800 থেকে 1900 শতাব্দী, 19 শতাব্দী। আর আধুনিক যুগ হলো 1960 থেকে 1980, এবং অত্যাধুনিক হলো তার পরবর্তী যে সময়টা আমরা পাচ্ছি সেই সময়টা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা প্রথমে ফিরে যাই প্রাচীন ইতিহাসের দিকে। আমরা 4400 বছর আগের ইতিহাস জানি অপরাধের শাস্তি সম্পর্কে। তখন অপরাধীদের শাস্তি ছিল ব্যাপক এবং মারাত্মক ভয়াবহ। তখন বিচার ব্যবস্থা সামাজিক এবং রাষ্ট্রীয় দুভাবেই ছিল। সামাজিক যে বিচার ব্যবস্থা ছিল, সেই সামাজিক বিচার ব্যবস্থাও কিন্তু বেশ কঠোর ছিল। অনেক সময় সামাজিক বিচার ব্যবস্থার কাঠামোতেও মানুষকে কিন্তু আই ফর আই প্রকৃতির মানে শাস্তি দেওয়া হয়। এগুলো ছাড়াও সামাজিক বিচার ব্যবস্থার মধ্যে সাধারণ যে বিচার ব্যবস্থা, সেটা ছিল হলো জরিমানা আদায়, প্রহার করা, কান ধরে উদ্বোস করানো, নাক ছেঁচড় দেওয়া, মাথায় ঘুম ঢেলে দেওয়া, এক ঘরে করে রাখা ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনো কিন্তু দেখতে পাবে গ্রামীণ পর্যায়ে বা সামাজিক ভাবে যে বিচার ব্যবস্থা চালু আছে, সেই বিচার ব্যবস্থায় এখনো এই ধরনের বিচার ব্যবস্থা লক্ষ্য করা যায়। এরপরে আমরা আসবো রাষ্ট্রীয় বিধান। প্রাচীনকাল থেকেই অপরাধ মোকাবেলায় রাষ্ট্রীয় বিধানের প্রচলন করা হয়েছে। তবে সে সময় দেওয়ানি এবং ফৌজদারি আইনের মধ্যে কোনো পার্থক্য ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম লিখিত আইন সুমেরিয়ানদের দ্বারা প্রণীত দ্য কোড অফ উরুনাম্য, এইটাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন লিখিত আইন বলা হয়ে থাকে। কোড অফ উরুনাম্য, এটা খ্রিস্টপূর্ব 2100 শতক থেকে খ্রিস্টপূর্ব 2005 পর্যন্ত লক্ষ্য করা যায়। তবে অনেকে এই কোড অফ উরুনাম্যকে প্রথম লিখিত আইন বলে স্বীকার করেন না। তাদের মতে কোড অফ লাগাস, যেটা প্রণীত হয়ে যেটা ছিল হলো 2380 থেকে 2380
খ্রিস্টপূর্বাব্দ থেকে কয়েকশো বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাকে অনেকে লিখিত বিচার ব্যবস্থার একটি প্রথম দলিল বলে মনে করে। এসব আইনে প্রাচীনকালে যে বিচার ব্যবস্থা ছিল তা ছিল কঠোর এবং নির্যাতন। এই সভ্য সমাজে আমরা যাকে বলি দুর্ব্যবহারের প্রতি দুর্ব্যবহার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কারোর ক্ষতি করলে প্রতিশোধ নেওয়া বা পাল্টা দুর্ব্যবহার করাই ছিল এর মূল কথা। এখন আমরা আসবো যে কোথায় কিভাবে এই আইনগুলো, অপরাধের শাস্তিমূলক যে আইন প্রণয়ন প্রাচীনকালে হয়েছিল, কোথায় কিভাবে হয়েছিল। প্রথমে আমরা ব্যাবিলনের কথা বলবো। অপরাধীদের শাস্তি প্রদানের জন্য প্রাচীন আইনের মধ্যে ব্যাবিলনীয় আইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্রাট হাম্মুরাবি আনুমানিক 1810 খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলন নগরীতে জন্মগ্রহণ করেন এবং তিনি 1750 খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন। তিনি ব্যাবিলনের নাগরিকদের অপরাধ দমনের জন্য এক সেট আইন প্রবর্তন করেছিলেন। তার প্রণীত আইনকে হাম্মুরাবি কোড বলা হয় বা হাম্মুরাবি বিধি নামে পরিচিত। তার আইনগুলো প্রজাদের দৃষ্টি আকর্ষণের জন্য 12টি প্রস্তর খণ্ডে লিখিত হয়েছিল। হাম্মুরাবি বিধি ছিল খুবই কঠোর এবং নির্যাতন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, হাম্মুরাবি আইনে নাগরিকদের 3টি ভাগে ভাগ করা হয়েছিল। একটি হলো অভিজাত, আরেকটি হলো দরিদ্র এবং আরেকটি হলো দাস। এই যে ভাগ করা হয়েছিল, অভিজাত শ্রেণীদের যেমন সম্মান প্রদর্শন বেশি করা হতো, তেমনি তারা অপরাধ সংগঠন করলে তাদের শাস্তির হারও ছিল কিন্তু ভয়ানক। তাদের সর্বোচ্চ শাস্তির বিধান ছিল। আর দরিদ্র ভিখারীদের ছোটখাটো অপরাধের জন্য জরিমানার ব্যবস্থা ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাসরা একটা নিচু শ্রেণী ধরা হতো দাসদেরকে, তখন দাসতা ছিল, এবং দাসরা যদি পালিয়ে যেত তাহলে তাদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হতো, অনেক সময় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। হাম্মুরাবি আইনে সম্পত্তি ক্রয় 2 নম্বরের ক্ষেত্রেও কিন্তু একটি ব্যাপক নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ ঋণ নিয়ে ফেরত না দিলে বা না দিতে পারলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হতো, এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা মিথ্যা তথ্য প্রদান করে যদি ঋণ গ্রহণ করতো তাহলে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো মৃত্যু। হাম্মুরাবি কোডে বিবাহ, তালাক, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে আইন প্রণয়ন করা হয়েছিল। তবে হাম্মুরাবির আইনে কিন্তু সেই আই ফর অ্যান আই এই প্রকৃতিরই ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা রোমান বিধিবিধানের কথা বলবো। প্রাচীন রোমে কিন্তু মানুষের নিরাপত্তা বিধান করা এবং অপরাধের শাস্তি বিধানের জন্য রাষ্ট্র বেশ কিছু আইন প্রণয়ন করেছে। প্রাচীন রোমান আইনের মধ্যে খ্রিস্টপূর্ব 449 অব্দে প্রণীত 12 বিধি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য লস অফ দ্য 12 টেবলস, অর্থাৎ 12 বিধি। 12 বিধিতে ছিল প্রায় 100টি আইন। আইনের মূল শিরোনাম ছিল 12টি, এই জন্য এটাকে 12 বিধি বলা হয়। এই 12 বিধির 1 নম্বরে ছিল কানেক্টিং দ্য সামন্স টু কোর্ট। এরপরে জাজমেন্টস অ্যান্ড থেফটস, property which is lent, rights of father and of marriage, estates and guardianships, ownerships and possessions, connected crimes, laws of real property, public law, religious law, etc. অর্থাৎ এখানে 100টি আইনের মধ্যে 100 প্রকার যে 100টি আইন ছিল 12 বিধিতে, এটাতে মোটামুটি প্রায় সবগুলো বিষয়ই উল্লেখ করা ছিল। সম্পত্তির বিষয় যেমন ছিল, ধর্মীয় বিধিবিধান ছিল, রাজার আদেশ ছিল, রাজার আদেশ ভঙ্গ করলে কি শাস্তি হবে সেটা ছিল, ঋণ চুক্তি ছিল, আর্থিক চুক্তি বা ঋণ চুক্তি ছিল, দেয়ানি ফৌজদানি আইন ভঙ্গ এবং ব্যক্তিগত অপরাধের শাস্তিও কিন্তু এই 12 বিধিতে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, রোমান সম্রাট জাস্টিনিয়ান কর্তৃক কর্পাস জুলিয়াস সিভিলস নামক বিধিমালা প্রয়োগের পূর্ব পর্যন্ত এই 12 বিধি কঠোরভাবে মেনে চলা হতো। এরপর আমরা আসবো গ্রিক বিধিবিধানের দিকে।
প্রাচীনকালে গ্রীসে অপরাধীদের শাস্তি দেওয়া হতো পরিবার বা গোত্র ভিত্তিক। কেউ হত্যার মতো অপরাধ করলে তাকে হত্যা করা। এটা অনেক সময় চলতো বংশ পরম্পরায়। খ্রিস্টপূর্ব 7ম শতকের পূর্ব পর্যন্ত গ্রিকদের অপরাধ দমনের জন্য এটাই ছিল নিয়ম। আনুমানিক 620 খ্রিস্টপূর্বাব্দে ড্রাকো সর্বপ্রথম গ্রিকদের জন্য আইন প্রণয়ন করেছে। আর খ্রিস্টপূর্ব 594 সলন কিন্তু এই আইনগুলো মেনে চলতেন এবং তিনিও কিন্তু এই সলন কিন্তু অনেক আইন প্রণয়ন করেছিলেন। সলনের যে আইন ছিল গ্রিকদের জন্য সেটাতে 4টি ক্যাটাগরি ছিল এবং অপরাধের ধরন বুঝে সেগুলো প্রয়োগ করা। এরপরে সেখানে আমরা টর্ট লর কথা জানি। এই টর্ট লর প্রণয়নে কিন্তু সলনের অবদান ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টাকা এবং সলন বেশ কিছু টর্ট ল প্রণয়ন করেছিলেন। এসব আইনে বিশেষ কোনো অপরাধের জন্য বিশেষ ধরনের শাস্তির ব্যবস্থা ছিল। সলনের আইনে ধর্ষণের শাস্তি ছিল 100 রৌপ্য মুদ্রা। কোন কোন অপরাধের জন্য কুকুর দিয়ে মানুষের শাস্তি দেওয়া হতো, লেলিয়ে দেওয়া হতো কুকুরকে, যাতে খেপা কুকুর যাতে সেই মানুষকে কামড়িয়ে মেরে ফেলতে পারে। এরকম ব্যবস্থাও কিন্তু আমরা প্রাচীনকালে লক্ষ্য করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা গ্রিক বিধিবিধানের দিকে যাব। গ্রিকরাও কিন্তু তাদের সমাজের শান্তির জন্য এবং অপরাধের শাস্তির আইন প্রণয়ন করেছিল, যেটা আমরা তোমাদেরকে ইতিপূর্বে বলেছি। এরপরে চীনা বিধিবিধান। আমরা চীনা যে বিধিবিধান প্রাচীনকালে লক্ষ্য করি, সেই বিধিবিধানও ছিল কিন্তু অত্যন্ত কঠোর। সেটাকেও আই ফর আই এই ধাঁচের বলা যেতে পারে। এর কারণ সেই প্রাচীনকাল থেকে চীনে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হতো। সেখানে রাষ্ট্রীয় বিধিবিধান প্রয়োগের ক্ষেত্রে অধ্যক্ষ নিয়োগ করা ব্যবস্থা ছিল। অধ্যক্ষকে তা বলা হতো প্রিফেক্ট। চু এবং জি রাজত্বকালে বেশ কিছু প্রিফেক্ট নিয়োগ করা হয়। ড্যাং লিং ওং এর রাজত্বকালে অপরাধ দমনে চীনা রাজা কর্তৃক নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ অধ্যক্ষ নিয়োগ। অধ্যক্ষরা অপরাধের তদন্ত করে বিচারকদের নিকট তা দাখিল করতেন। বিচারকরা সেই অনুযায়ী রাষ্ট্রীয় বিধান মতে শাস্তির ব্যবস্থা করতেন। উল্লেখ্য, হ্যান ওয়েডি, যার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব 180 অব্দে, অর্থাৎ 180 খ্রিস্টপূর্বাব্দে তিনিও চীনে কঠোর আইন প্রবর্তন করেছিলেন। যাই হোক, চীনে প্রাচীন কালে যে আইনগুলো ছিল সেটাকে মোটামুটি ভাবে 5 ধরনের শাস্তি ব্যবস্থা করা হয়েছে। 5 ধরনের শাস্তির মধ্যে যেটা প্রচলিত 5 ধরনের শাস্তি, সেগুলোর মধ্যে 1 নম্বর ছিল হলো মোহ। মোহ হলো মুখে বা কপালে অমোচনীয় কালি দিয়ে ট্যাটু করে দেওয়া। এরপরে ছিল ই হলো অপরাধীর নাক কেটে দেওয়া বা নাক কট্টর। এটা ছিল কিন্তু একটা অপরাধের শাস্তি। এরপরে আমরা দেখি ইউ। ইউ হলো 1 বা 2 পা কেটে দেওয়া বা কট্টর। বং। বং হলো, এটা আরেকটি শাস্তি ছিল। এটা হলো লিঙ্গ বা অন্ডকোষ কর্তন করা বা অকেজ করে দেওয়া। এ ধরনের একটি শাস্তি চীনে প্রচলিত ছিল। এরপরে ছিল হলো ডাপি বা মৃত্যুদণ্ড। গুরুতর অপরাধের ক্ষেত্রে চীনে কিন্তু মৃত্যুদণ্ড সেই প্রাচীন কাল থেকে কার্যকর ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা দেখতে পাই, সু রাজত্বকালে, হ্যান রাজত্বকালের প্রচলিত শাস্তি বাতিল করা হয়
এবং তখন আবার নতুন করে 5টি শাস্তি ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। তার মধ্যে একটি ছিল চি হলো চাবুকাঘাত। অপরাধের ধরন অনুযায়ী 10টি, 20টি, 30টি, 40টি এবং 50টি চাবুকাঘাত প্রদান করা। চাবুকাঘাত মানে চাবুক দ্বারা মারপিট করা। তবে এক্ষেত্রে অনেক সময় অর্থদণ্ডেরও কিন্তু বিধান ছিল। এরপরে ঝ্যাং হলো বড় লাঠি দিয়ে পিটানো, সেটা পিঠে হোক, নিতম্বে হোক, যেখানে হোক পিটানো হতো। এটাও এক প্রকার শাস্তি ছিল, রাষ্ট্রীয় শাস্তি এবং আইন অনুযায়ী শাস্তি। সাধারণত 60 থেকে 100টি প্রহার দেওয়া হতো, প্রহার করা হতো। তারপরে টু হলো দাসত্ব। এই দাসত্ব ব্যবস্থাও কিন্তু একটি শাস্তি ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীনকালে চীনে কিছু কিছু মানুষ যারা অপরাধ করতেন তাদেরকে অপরাধের শাস্তি স্বরূপ সারা জীবন দাসত্ব বরণ করে থাকতেন। এরপরে লিউ হলো কি? লিউ হলো নির্বাসন বা স্থানান্তর। নিজ বাসভূমি থেকে ন্যূনতম পক্ষে 620 মাইল থেকে 920 মাইল পর্যন্ত দূরে নির্বাসন দেওয়ার ব্যবস্থা ছিল। এরপরে ছিল হলো মৃত্যুদণ্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুই রাজত্বকালেও কিন্তু এই মৃত্যুদণ্ডের প্রচলন ছিল। তাছাড়াও এক ঘরে বন্দি করে রাখা, 2 আঙ্গুল বেঁধে তার মধ্যে হাতুড়ি দিয়ে পেরেক ঢুকানো, আত্মহত্যা করতে বাধ্য করা, এগুলো কিন্তু চীনের প্রাচীন বিচার ব্যবস্থার মধ্যে ছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে প্রাচীন বিচার ব্যবস্থার কথা বললাম, প্রাচীন বিচার ব্যবস্থা কিন্তু বেশ কঠিন ছিল। একজন মানুষ সেখানে সংশোধনের সুযোগ পেত না। যে ধরনের অপরাধ করত সেই অপরাধের বিনিময়ে তাকেও কিন্তু সেই ধরনের শাস্তি ভোগ করত। একজন মানুষের দ্বারা আরেকজনের হাত যদি ক্ষতিগ্রস্ত হতো, ওই মানুষটারও হাত ক্ষতিগ্রস্ত করে দেওয়া, হাত নষ্ট করে দেওয়া, চোখ উপড়ে ফেলা, কান কেটে দেওয়া হতো, নাক কেটে দেওয়া হতো, অন্ডকোষ কেটে দেওয়া হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইভেন জিভা পর্যন্ত কেটে দেওয়া, এরকম শাস্তি প্রাচীনকালে আমরা লক্ষ্য করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অপরাধীদের যে শাস্তির বিধান, এই অপরাধীর শাস্তির বিধান বর্তমানে কিন্তু অনেকটা পরিবর্তিত হয়েছে। অনেক দেশ মৃত্যুদণ্ড রহিত করেছেন, আবার অনেক দেশে কিন্তু এখনো মৃত্যুদণ্ড চালু রয়েছে। তবে মৃত্যুদণ্ড চালু থাকলেও আগের মতো সেই নির্মম ভাবে কিন্তু হত্যাকাণ্ড, মানে নির্মম ভাবে হত্যাকাণ্ড করে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। বর্তমানে কিন্তু একটি সিস্টেমের মধ্যে মানুষকে কিন্তু সংশোধনের পথ দেখানো হচ্ছে। সংশোধন যদি একেবারেই সম্ভাবনা না থাকে, অনেক দেশে, আমাদের দেশে রয়েছে, অনেক দেশে মৃত্যুদণ্ড কার্যকর রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রাচীনকালে যে অপরাধ দমনের যে শাস্তিমূলক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। আমরা চাই সবার জন্য একটি সুন্দর পৃথিবী, আর এই সুন্দর পৃথিবীর জন্য চাই সুন্দর একটি সমাজ বিনির্মাণ করা, যে সমাজে কোনো অপরাধ থাকবে না, যে সমাজ থাকবে অপরাধ মুক্ত, যে রাষ্ট্র থাকবে অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ অপরাধীরা যাতে রাষ্ট্রের আনুকূল্য না পায়, অপরাধীরা যাতে যথাযথভাবে শাস্তির আওতায় আসে, এটা গোটা বিশ্বে যাতে একটি সুন্দর অপরাধ মুক্ত পৃথিবী গড়ে ওঠে, সেটাই আমরা কামনা করব। আর পাশাপাশি আমরা নিজেরাও যাতে অপরাধের সাথে যুক্ত না হই, সেটা যে ধরনের অপরাধী হোক না কেন, সে ব্যাপারে কিন্তু আমাদের সজাগ থাকতে হবে। আমাদের প্রত্যেক, আমরা যারা বাংলাদেশে বাস করি, প্রত্যেককে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে সমস্ত আইন রয়েছে, বিধিবিধান রয়েছে, অধ্যাদেশ রয়েছে, সেগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। রাষ্ট্রীয় আইন অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি আমাদের ধর্মীয় বিধিবিধানগুলো, যার যার ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্মই কিন্তু তার ধর্মীয় বিধিবিধান মেনে চলার তাগাদা দেয়।
আমরা যারা মুসলমান রয়েছি তারা ইসলাম ধর্মের বিধিবিধান মেনে চলবো, যারা খ্রিস্টান ধর্মে রয়েছেন তারা খ্রিস্টান ধর্মের বিধিবিধান মেনে চলবেন। একে অপরের সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে চলবো, অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবো। তোমাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি, অনেকেই কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন দেশ আছে যে দেশগুলোতে দেখবে ধর্মীয় ছদ্মাবরণে অনেকে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। এই যে টুইন টাওয়ার হামলা হয়েছিল, এটা কিন্তু ধর্মীয় ছদ্মাবরণে সেই টুইন টাওয়ার হামলা আমরা যতদূর জানি সেটা সংগঠিত হয়েছিল। এবং এখনো কিন্তু বিশ্বের অনেক দেশেই কিন্তু অনেক উগ্র ধর্মীয় গোষ্ঠী রয়েছে যারা কিন্তু অপরাধ সংগঠনের সাথে জড়িত। এদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা যদি জানতে পারি অবশ্যই আইন শৃঙ্খলাকে বাহিনীকে জানাতে হবে। আর আমাদেরকে ন্যায় নীতির চর্চা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সবাই আইনকে শ্রদ্ধা করে চলবো, আইন মেনে চলবো এবং সবাই ভালো থাকার চেষ্টা করব, অন্যকে ভালো রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুন্দর এবং সুস্থ থাকবে এই কামনা করছি। আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।